এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মিঠাপুকুর আগামী দিনের ভবিষ্যৎ জননেতা জনাব রাশেদ রহমান। জননেতা জনাব রাশেদ রহমান। আসসালামু আলাইকুম, আদাব। আজকের আমাদের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মিঠাপুকুর আওয়ামী লীগের প্রবীণ বর্ষিয়ান নেতা এবং সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব তসলিম আহমেদ, যিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের প্রধান, আজকের অনুষ্ঠানের আমার খুব স্নেহের বিশেষ অতিথি সজীব ভূঁইয়া, যে যুক্তরাজ্য ছাত্রলীগের সেক্রেটারি ছিল, এখন আসলে এবং আজকের অনুষ্ঠানে আপনারা সকলে দেখেছেন যে আমাদের এখানে আমাদের মিঠাপুকুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, সম্রাট মামুন পাশা এবং সাইদুর রহমান মন্ডল উপস্থিত আছেন। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তুহিন ভাই, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মন্না ভাই, আমাদের ছাত্রলীগের রংপুর জেলার সহসভাপতি রাবি হাসান, স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রংপুর জেলার শরীফ এবং আরো অনেক এখানে উপস্থিত আছেন। আরেকজনের কথাই বলা বাহুল্য যে আমাদের সভাপতি মহোদয় জনাব মোজাম্মেল মিন্টু সাহেবের সন্তান রঞ্জু ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য এনামুল হুজুর সাহেব, উনি উপস্থিত আছেন। সকলের নাম বলে তো শেষ করতে পারতেছেন। আমাদের হাসেম ভাই আছেন। আমি আসলে এইভাবে বুঝতে দেই না, চেষ্টা করে দেখলাম, মনে হইলে এটা ফেলে যাবো, করে পাওয়া যাবে না, কারণ সবাই নাম বলতে না পারলে কেউ না কেউ মন খারাপ করবে, এটাই বাস্তবতা। আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমাদের উন্নয়ন, আমাদের অগ্রগতি। আমি যদি ধরেও নেই যে আমাদের কিছু হয় নাই, কিছু নাই, তারপরও আমি মনে করি আমার প্রতিটা দিন ঈদের মতো, প্রতিটা দিন বৈশাখী উৎসবের মতো। আপনারা প্রশ্ন করতে পারেন কেন? এর কারণ আজ থেকে 50 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ তার এক অঙ্গুল হিরণে টেকনাফ থেকে তেঁতুলিয়ার 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে তাদের হৃদয়ে বিশ্বাস জাগ্রত করেছিলেন যে আমরা কারো দাস হয়ে থাকবো না, আমরা কারো চাকর হয়ে থাকবো না, আমরা মুক্ত হব, আমরা স্বাধীন হব, আমাদের নিজেদের দেশ থাকবে, নিজের পতাকা থাকবে। যদি আমার কেউ বলার চেষ্টাও করে আমার কিছু হয় নাই, তারপরও আমি তারে বলবো আমার অনেক কিছু হয়েছে, আমি মুক্ত, আমার প্রতিটা দিন নিজের মতো আনন্দ। আমি কারো চাকর না, আমি কারো দাস। আর এ অনস্বীকার্য বাস্তবতা। স্বাধীনতা মুক্তিতেই আমরা থেমে থাকি নাই। আপনার আমার স্বাধীনতার শত্রু, প্রতিক্রিয়াশীল শক্তি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্যে দিয়ে মনে করেছিল আপনি আমি আর স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারবো না, আপনি আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবো না, বাধার সৃষ্টি করতে পারবো না, আপনার হৃদয়ে যে লালিত স্বপ্ন, সেই স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন না। যেই লোকেরা ভেবেছিল আমার মায়ের চোখের পানিগুলো বোঝা যাবে না, যেই দেশের শত্রুরা ভেবেছিল
এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি ফুটবে না, তাদের মুখে চুনকালি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই দায়িত্বের সাথে বলতে চাই, এই মিঠাপুকুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা ঘটনা না। গত 50 বছরে এই মিঠাপুকুরে রাজনীতির নামে অনেক জনশত্রু, অনেক তঞ্চকতায় পরিপূর্ণ নেতা খলনায়ক এসেছিল। বিধান চৌধুরী এসেছিল চাঁদপুর থেকে, ভোট নিয়ে গেছে, তার চেহারা আপনারা আর কোনোদিন দেখেন নাই। হারাগাছ থেকে এসেছিল, ভোট নিয়ে গেছে, তার চেহারা আর কোনোদিন দেখেন নাই। বাটুল এসে ভোট নিয়ে গিয়েছিল, তার চেহারা আপনারা আর কোনোদিন দেখেন নাই। আর এস চৌধুরী ভোট নিয়ে গিয়েছিল, তার চেহারাও দেখেন নাই। সব শেষে বলতে চাই, শাহ সুলাইমান আলম ফকির ভোট নিয়ে গিয়েছিল, তার চেহারাটা দেখা বাদ দিলাম, তারে দেখতে গেলে আপনার থেকে অনেক জোরে সে দৌড়ে পালিয়ে গেছে। এই ছিল বাস্তবতা। সেই বাস্তবতায় একমাত্র বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার একান্ত অনুগত অনুসারী জনাব এইচ.এম. আশিকুর রহমান এমপি আপনাদের ভালোবাসায় সিক্ত হইয়া বারবার মিঠাপুকুরে নির্বাচিত হয়েছেন এবং মিঠাপুকুরের মানুষের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে দিন রাত তার শ্রম, তার মেধাকে তিনি অবলম্বন করে আপনাদের জন্য নিজেকে নিমিত্ত করেছেন। এবং আজ মিঠাপুকুরে 500টা বিদ্যালয়, আজ মিঠাপুকুরের 17টা ইউনিয়নে 18টা কলেজ, আজ মিঠাপুকুরে 700 কিলোমিটারের বেশি পাকা রাস্তা, আজ মিঠাপুকুরে 650 কোটি টাকার আঞ্চলিক মহাসড়ক, আজ মিঠাপুকুরে 28,000 স্কুলে কলেজে পড়ুয়া ছাত্রী বোনদের জন্য লাভন্য প্রকল্প, আজ মিঠাপুকুরে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম 0 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত যে শিশু সন্তান তাদের জন্য পুষ্টি প্রকল্প, আজ আপনার আমার জন্য কম্পিউটার শিক্ষা প্রকল্প, কত বলবো বইলা শেষ করা যাবে না। এ সবই তার আপনাদের প্রতি ভালোবাসার প্রমাণ। আজ এই কথাগুলো বলে শুরু করলাম এই কারণে, ওই ভালোবাসা প্রসূত কল্পনা স্বপ্নের জায়গা থেকে এইচ.এম. আশিকুর রহমান এমপি মহোদয় এই 13 নম্বর শান্তি গোপালপুর ইউনিয়নে 226 একর জায়গা, যার মধ্যে 150 একর জায়গা দেওয়াল দিয়ে আপনাদের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তন, কর্মসংস্থান সৃজন তথা মিঠাপুকুরকে সমস্ত বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত করার জন্য ইকো পার্ক স্থাপন করেছেন। ইকো পার্কের জন্য পর্যায়ক্রমে তিনি সরকারের কাছে বরাদ্দ আনছেন, কিন্তু আজ আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। 1 নম্বর খোলা গাছ, তার হাড়ি ভাঙা আম দিয়ে মিঠাপুকুরকে সমস্ত বাংলাদেশের কাছে 3 নম্বর পায়রাবন বেগম রোকেয়া সাখাওয়াতের জন্মভূমি সমস্ত মিঠাপুকুরকে বাংলাদেশের কাছে পরিচিত করে দিয়েছে। আশিকুর রহমান এমপি সাহেবের স্বপ্ন 13 নম্বর শান্তি গোপালপুরের ইকো পার্ক মিঠাপুকুরকে সমস্ত বাংলাদেশের কাছে। ইকো পার্ক কি আর কোথাও নাই? হয়তো আছে, হয়তো নাই, আমি তো জানি, কিন্তু আমি জানি শুধু অরণ্য কি বৃক্ষের গাছ দিয়া হয়, অরণ্য অট্টালিকারও হয়, অরণ্য সিমেন্ট রড ইটেরও হয়। যেই অরণ্যে বড় বড় বিল্ডিং অট্টালিকা ছাড়া কিছু দেখা যায় না, সেই অরণ্যের মানুষ একটু সবুজ খুঁজে ফেলে। সেই মানুষের জন্য সবুজের অরণ্য অমূল্য, অনেক দাম। সমস্ত পৃথিবী, সমস্ত সক্ষম জড়পদ তারা যে সিমেন্ট, ইট, পাথর, বালু, রডের অরণ্যের ভারে জর্জরিত। তাদের এই 13 নম্বর শান্তি গোপালপুরে আপনারা যদি একটা অভয়ারণ্য দিতে পারেন, একটা সুন্দর ইকো পার্ক দিতে পারেন, যেখানে এসে তারা বিনোদিত হইতে পারে,
যেখানে এসে তারা প্রশান্তি খুঁজে পেতে পারে, যেখানে তারা ব্যস্ত জীবনের কথা ভুলে গিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে। বিশ্বাস করেন ওই সকল মানুষেরা আপনার এই গোপাল কথা আপনার জনপদকে মাথায় তুলে রাখবে। কিন্তু বক্তৃতা দিলে সম্ভব হবে না। আপনার মাথা, আপনার মন, আপনার মেধা, আমার মেধা, আমার হৃদয়ের ইচ্ছা, আমার সক্ষমতা, আমার শক্তি, আমার সংকল্প, আমার অঙ্গীকার যদি থাকে তাহলে আপনি একটা জায়গা তৈরি পরিবর্তন করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য কি ছিল, রাইফেল লাগিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য কি মেশিন গানের গোলা চালাইছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেল খাটছে। টেকনাফ থেকে ঘরে ঘরে গ্রামে গ্রামে গেছে। বাংলার মায়ের তার বোন বানাইছে, বাংলার ভাইয়ের তার ভাই বানাইছে, বাঙালির মনে বিশ্বাস জন্মাইছে। ঐক্যবদ্ধ হইলে মনে চাইলে ওই আসমানে আল্লাহ আছে, দেবতা আছে, ভগবান আছে, চাওয়ার মতো করে চাইতে পারলে অস্ত্র লাগে না, গুলি লাগে না, মুক্ত হওয়া যায়, স্বাধীন হওয়া যায়। এত বড় কাজ যদি করা যায় তাইলে মিঠাপুরের মানুষ, 13 নম্বর শালটি গোপালপুরের মানুষ আমরা সব পারি, সব পারবো। শুধু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা প্রজ্বলিত হব, আমরা আলোকিত হব, আমরা শানিত হব, আমরা সমৃদ্ধ হব, আমাদের নিজস্ব সম্পদকে ব্যবহার করব। আজকে এখানে আমার অনেক মা, অনেক বোন উপস্থিত আছে। আমার মনে পড়ে অনেক চাকরি রাতে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আসছি রাবার বাগানে। এখানে হয়তো অনেক মায়েদের মনে আছে কিনা, রাত্রেবেলা আইসা গাড়ির আলো একটু রাবার বাইক করে আপনারা দেখাইছেন। বিশ্বাস করেন ওই রাবার বাগানে নতুন করে যদি জীবন দেওয়া যায়, শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে না, বাংলাদেশের বাইরে থেকেও মানুষ আসবে কিভাবে রাবার চাষ হয়, চাষ আমার একদিন আমার এক বন্ধু বলতেছে যে দোস্ত তুমি কি ইকো ট্যুরিজম বুঝো? আমি আরো 25 বছর 30 বছর আগে কথা আমি ইকো ট্যুরিজম বুঝি। এটা কি? বলে মানুষ সুন্দর পরিবেশ খুঁজে। কিরকম? আমি তখন ইংল্যান্ডে পড়তাম, সে আমাকে বলতেছে তোমাদের দেশে সুন্দরবন নামে যে অরণ্য, যে জঙ্গল, সেই অরণ্যটা ইকো ট্যুরিজমের একটা অনন্য দৃষ্টান্ত এবং এটা আমার দেশের লোকরা দেখতে চায়, তাদের জন্য এটা খুব গ্রহণীয় জায়গা। আমি তাকে বললাম সুন্দরবনের মধ্যে তো রেডিও নাই, সুন্দরবনের মধ্যে কম্পিউটার নাই, সুন্দরবনের মধ্যে টেলিফোনের মোবাইল টেলিফোনের নেটওয়ার্ক নাই, সুন্দরবনের মধ্যে 5টা হোটেল নাই, তাইলে কেন তোমার দেশে ধনী বিদেশিরা সুন্দরবনকে খুঁজে? সে আমাকে বলতে দোস্ত আমার টেলিফোনের নেটওয়ার্কও আছে, রেডিও আছে, কম্পিউটার আছে, টেলিভিশন আছে, গাড়ি আছে, 5 হোটেলের সুবিধা আছে, বইলে আমি ওগুলা চাই না। আমি এমন এক জায়গায় যেতে চাই যেখানে প্রকৃতি আছে, প্রকৃতি আছে, একাকার। ইকো পার্কের মানে ওই সুন্দরবনের মধ্যে এখানে 20 অট্টালিকা হবে তা না। ইকো পার্কের মানে রবি গ্রামীণ ফোন বাংলা লিংকের মোবাইল টাওয়ার হবে তা না। ইকো পার্কের মানে ইদানিং ফেসবুকে দেখা যায় প্রজেক্ট হিল ছবি একটা রেস্টুরেন্ট হবে তা না। ইকো পার্কের মানে আল্লাহ আপনাদের জন্ম দিছে প্রকৃতির মধ্য দিয়া, আবার সেই প্রকৃতির সাথে কিছুদিনের জন্য আপনি একাকার হয়ে যাবেন। ওই সুবিধা যদি করতে পারে আমি কথা দিতে পারি 13 নম্বর শালটি গোপালপুরের মানুষের কর্মসংস্থানের অভাব হবে না, ব্যবসার অভাব হবে না। অতিথিরা আসবে, আপনারা তাদের ভালোবাসবেন, আলিঙ্গন করবেন, ধারণ করবেন, বিনিময়ে তারাও আপনাদের ভালোবাসবে, আপনাদের ধারণ করবে, এলাকার চেহারা পরিবর্তন। রাস্তা করা সহজ, রাস্তা দিয়ে কে চলবে? রাস্তা দিয়ে চোরেও চলতে পারে, ডাকাইতেও চলতে পারে, আবার পর্যটকও চলতে পারে। আপনারা আবার সিদ্ধান্ত নিতে হবে যে গাছ চোরা, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের এত বড় সমস্যা, গাছ চোরা এখানে এই রাস্তা দিয়ে চলবে নাকি আপনি চান দেশি বিদেশি পর্যটক এই রাস্তা দিয়ে চলবে? যদি মনের ভিতরে উত্তর হয় না,
এই গাছকে আমরা চুরি হইতে দিব না, ডাকাতি হইতে দিব না, তাইলে হ্যাঁ আপনার এই পাকা রাস্তার সার্থকতা আপনারা পাবেন। এবং আপনারা সকলে একটু আগে আমার দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাতের কাছে শুনেছেন এই রাস্তা বোধহয় 650 কোটি টাকা সেই প্রকল্প আওতাভুক্ত এবং এটা আঞ্চলিক মহাসড়কে পরিণত হচ্ছে। সুতরাং আমার বাবা এইচএন আশিকুর রহমান এমপি জাগ্রত চিত্তে চোখ খোলা রেখে দেখতে পারেন, স্বপ্ন দেখেন আপনাদের নিয়ে, আমরা আপনাদের নিয়ে স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি আজকে এখানে তসলিম ভাই আসছেন, আমার ছোট ভাই সজীব আসছে, আমরা আরো অনেকে একতাবদ্ধ হব, নিশ্চয়ই এমন একটা পরিবর্তন আনা যাবে যেখানে পরবর্তী সময়ে যখন আমরা আসব তখন কর্মমুখর কলরবে মুখরিত হবে এই প্রাঙ্গণ। তবে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। মানুষের মনটাই আসল, মানুষের মন যদি ঠিক থাকে, যেটা প্রথমে বললাম সবকিছু করা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বেলেছে, তার হাত ধরে জননেতা এইচএন আশিকুর রহমান এমপি বিধানপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বেলেছে। কিন্তু কেন সম্ভব হয়েছে? শুধু কি বৈদ্যুতিক প্লান্ট, শুধু কি বিদ্যুতের তার, শুধু কি প্রযুক্তি? তা না, আপনাদের মনের ইচ্ছা ছিল, আপনাদের হৃদয়ের ইচ্ছা ছিল, আপনাদের সমর্থন ছিল, আপনাদের ভালোবাসা ছিল। আর তাই আজ শুধু কিরণমালা না, লাইট হলে বাতি জ্বালায় আপনার প্রাণপ্রিয় সন্তানটারও আপনি দেখতে পারেন, তার মুখের হাসি থাকবে। আজকে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে জিন ভূত দেবের কথা চিন্তা করে ঘুমাই গিয়া স্বপ্ন দেখা লাগে না। আজকে ঘরের বাতি জ্বালায় রেখে আপনারা স্বপ্ন দেখতে পারেন। এই বাঙালি আগে দুর্বল বাঙালি না, এটা নতুন বাঙালি। আমার মনে আছে 12 ইঞ্চি সাদা কালো টেলিভিশনে মিঠাপুকুরে ছিল, পুরা একটা গ্রামে হয়তো একটা ঘরে ছিল, পুরা গ্রাম ভেঙে গিয়া দেখি। আজকে মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে ওই জাদুর বাক্স, যার নাম টেলিভিশন, সাদা কালো সে আর না, সে রঙে রঙে একাকার হয়ে গেছে, রঙে আমাদের জীবন রঙিন হয়ে গেছে। আপনারা একসাথে থাকেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, জনাব এইচএন আশিকুর রহমান এমপি মহোদয়ের দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। গতকাল আপনার আমার জীবন যতটা রঙিন ছিল, আজ নিশ্চয়ই তার থেকে অনেক বেশি রঙিন। কথা দিতে পারি আগামীকাল গতকাল এবং আজকের থেকেও আরো অনেক বেশি রঙিন হবে আমাদের জীবন, প্রাচুর্যময়, সমৃদ্ধশালী। আর শেষে একটা কথা বলতে চাই, আমি অন্যায় করছি। সকালবেলা ভোর 6টায় বাইর হয়েছি, এই মাস্ক পরা না পরা, কখন মাস্ক পরে গেছে খেয়ালও নাই। আমি আইন ভঙ্গ করেছি, আমার শাস্তি হওয়া উচিত। আপনারা না, এটা হাসির ব্যাপার না, আমি খুব সাহস করে মাস্ক না পরে আছি, এটা আমার ব্যর্থতা। কারণ আমার মনের অজান্তে কাজ করছে, আমি দুটা টিকা নিয়েছি, আমার হাতে কিছু হবে না। কিন্তু আপনাদের বেশিরভাগের টিকা নাই। আমি অন্যায় করছি, এই অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থী থেকে একই সাথে আপনাদের সন্তান হিসেবে আপনাদের অনুরোধ করি, আপনারা মাস্ক পরেন, নিজেরা সুরক্ষিত রাখেন। আল্লাহর রহমতে আমার বয়সটা কিছুটা হলেও কম, হয়তো বা করোনা ভাইরাস এসে আমার সাথে বিদায় দিতে পারে, আমি বলতে পারি যে আপনারা বিরক্ত করবো না। কিন্তু আমাদের ভিতরে সকলে একরকম শক্তি সামর্থ্যের মানুষ না। সুতরাং সতর্কতার কোনো বিকল্প নাই, আমাদেরকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু তসলিম ভাই দেখেন, মানুষের ভালোবাসা সামাজিক দূরত্ব মানতে চায় না, সবাই হাত মিলাইতে চায়, সবাই কাছে আসতে চায়, আমরাও হাত মিলাইতে চাই, সবার কাছে যেতে চাই। তবে বিশ্বাস করি ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে করোনা ভাইরাস পরাজিত হবে হবে হবে। আর প্রতিক্রিয়াশীল শক্তি যারা এত কাজ করার পরেও চোখে দেখতে পারে না, তাদের আপনারা শুধু একটা গল্প বলুন। আমি এটা প্রায় বিভিন্ন জায়গায় বলি। এক দেশে এক চশমার ব্যবসায়ী ছিল। এই চশমার ব্যবসায়ী
রঙিন চশমা বিক্রি করতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সে স্লোগান দিত, চশমা কিনবেন ভাই, চশমা লাল নীল রঙিন চশমা। সারাদিনে যে কয়টা চশমা বিক্রি হইতো ওই চশমার টাকা দিয়া সে তার ছেলে মেয়ে খাওয়াই। একদিন চশমা বিক্রি করতে বাইরে হয়েছে, একজন পথিক বলতেছে, ভাই এই দেশটা তো অত বড় লোক না, এখানে সারাদিনে কয়টা চশমা বিক্রি করেন? বলে ভাই সারাদিনে 3টা 4টা। কি করছে? পাশের দেশে যান, ওদের টাকা পয়সা অনেক বেশি, ওখানে গেলে আরো বেশি চশমা বিক্রি হবে। তো লোভে ধরছে, লোভে পাশের দেশে গেছে, গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চশমা কিনবেন, চশমা লাল নীল রঙিন চশমা বলতে আছে। কিন্তু ভাই বিশ্বাস করেন সারাদিনে একটা চশমা বিক্রি হয়। মন খারাপ করে নিজের দেশে ফিরছে, কাঁদতেছে, কারণ আজকে বাচ্চারে কি খাওয়াবে, চশমা বেচতে পারে নাই, ঘরে কি চাউল নিবে, টাকা নাই। আরেক পথিক বলতেছে, কাঁদতেছেন কেন ভাই? বলে ভাই আপনার মতো একজন পথিক বুদ্ধি দিছিল, নিজ দেশে চশমা না বেচে পরের দেশে গিয়া চশমা বেচছিল, ওদের নাকি পয়সা বেশি। নিজ দেশে তো তাও 2-3টা চশমা বিক্রি হইতো, ওই বড় দেশে একটাও বিক্রি হইতো না। তো ওই পথিক খাইসা বলতেছে, করছেন কি আপনি? পাশের দেশের মানুষের পয়সা বেশি, কিন্তু ওরা তো অন্ধ, অন্ধের কাছে চশমা বিক্রি করা যায় না। যারা প্রতিক্রিয়াশীল শক্তি, যারা প্রতিক্রিয়াশীল কথা বলে, যারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখে না, যারা জনাব এইচএন আশিকুর রহমান এমপি মহোদয়ের উন্নয়ন চোখে দেখে না, যারা আপনার আমার সংহতি ঐক্যকে চোখে দেখে না, যারা 650 কোটি টাকা সড়ককে চোখে দেখে না, যারা আমার দেশের আগামী প্রজন্মের চেহারায় পুষ্টির ছটা দেখে না, যারা এই ব্যাপার দেখে না, তাদের বলবেন আপনার মতো অন্ধের কাছে আমি চশমা বিক্রি করতে চাই না। আমার কম থাকতে পারে, আমি কম করতে পারি, আমি কম বুঝতে পারি, কিন্তু আমার চশমা আমি পরবো, ওইটা দিয়ে আমি দুনিয়ার রঙিন দেখবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর খুব বেশি দীর্ঘায়িত আজ করতে চাই না। আমাদেরকে এই পাঠটা দেখতে হবে। আপনারা জানেন রাত 11টায় আজকে আমার একটা টক শো আছে। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন, অনেক মনোযোগ দিচ্ছেন। আবারও আপনাদের এই উষ্ণ অভ্যর্থনা, এই উষ্ণ শুভেচ্ছা এবং আপনাদের এই উষ্ণ অভিনন্দন আমাদের আজকে আগত অতিথিদের জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এইচএন আশিকুর রহমান এমপি এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যারা একটা সংযুক্ত, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে। সবশেষে এটা বলতেই হয়, আজকে সজীব ভুইয়া যে ছাত্রলীগের সেক্রেটারি যুক্ত আছেন, আমি তার কাছে খুব কৃতজ্ঞ। কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের তো কেউ মেডেল দেয় না, মেডেল দেয়? আমরা যারা রাজনীতি করি যখন মানুষের মুক্তি, স্বাধিকার, স্বাধীনতার কথা বলি, যখন বঙ্গবন্ধুর কথা বলি, যখন জননেত্রী শেখ হাসিনার কথা বলি, যখন একটা সমৃদ্ধ আলোকিত বাংলাদেশের কথা বলি, তখন তো আমাদের কেউ বকশিশ দেয় না, অথবা আমাদের কেউ একটা সার্টিফিকেট লিখে দেয় না। আমার কাজটা যে ঠিক হচ্ছে, আমার কাজটা যে মানুষ ভালোবাসতেছে, আমার যে কাজ করার একটা সুযোগ আছে, আরো বেশি যে আমার কাজ করা উচিত, আমরা কিভাবে বুঝি? আমরা বুঝি যখন দূর দূরান্ত থেকে মানুষ আমাদের ডাইকা বলে, আমাদের সঙ্গে দুইটা কথা বলে দেন, আমরা আপনাদের কথা শুনতে চাই। আমি খুব কৃতজ্ঞ এই যুক্তরাজ্য ছাত্রলীগ, সজীব, তামিম, তারা যখন আমাদের দাওয়াত দিয়া কথা শুনতে নিয়ে গেছে, তখন আমার মনে হয়েছে যে এটাই আমার স্বীকৃতি। আমি খুব কৃতজ্ঞ। তোমরা লন্ডনের মতো জায়গায়, তোমরা যারা ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো, অনুষ্ঠানটা ছাত্রলীগ আয়োজন করছিল, সেই অনুষ্ঠানে আমি দুইটা কথা বলতে পারছি। হয়তোবা তোমরা উজ্জীবিত হয়েছো, হয়তোবা তোমরা উৎসাহিত হয়েছো, হয়তোবা তোমরা সাহস পাইছো। এটাই আমার চলার পথে শক্তি। তোমার বিশেষভাবে ধন্যবাদ দিই। তুমি আজকে আমার পিতৃভূমি বিধানপুরে আসছো, বারবার আসবা, হাজারবার আসবা, লক্ষবার আসবা,
তুমি বলতে পারো আশেক ভাই এই শরীর নিয়ে লক্ষ্যবার কেমনে আসবো, শরীরে না আসতে পারো, চোখ বন্ধ করে চোখ খোলা রেখে স্বপ্নে তুমি আসবে আমাদের মাঝে। কোনো অসুবিধা নেই। আমাদের তসলিম আহমেদ ভাই আছেন, সশরীরে নিশ্চয়ই আসবে, কিন্তু যখনই মনে হবে যে আপনারা কারে কারে ভালোবাসে, আপনারে কারা চায়, কারা মমতা দিয়ে ঘিরে রাখতে চায়, চোখটা বন্ধ করে মনে করবেন আমার মিঠাপুরের মানুষের চেহারাই। সব শেষে এত আবেগ, এত অনুভূতি, এ কি পরাজয়ের জন্য? এ তো চূড়ান্ত জয়ের জন্য। বাঙালির চূড়ান্ত জয় হবে যখন অস্থি চর্মসার কঙ্কাল তুল্য আর কোনো বাঙালি থাকবে না। এস এম সুলতানের মাইটি বাঙালির মতো পেশিতে পেশিতে পরিপূর্ণ এক একজন বাঙালি থাকবে। বাঙালির স্বপ্ন তখন পূরণ হবে যখন জীর্ণ শূন্য ওই গবাদি পশু গরু তার গোয়ালে থাকবে না, সেই জায়গায় থাকবে স্বাস্থ্যবান দুধের উৎপাদনশীল গরু। বাঙালির স্বপ্ন তখন পূরণ হবে যখন বাঙালির সন্তান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নতুন বই পহেলা জানুয়ারিতে পাওয়ার পরে নতুন মলাট বেঁধে তার পাঠ শেষে তার বাবা মার কাছে মুখে হাসি নিয়ে ছুটে যাবে। বাঙালির স্বপ্ন তখন পূরণ হবে যখন বাঙালি মনে করবে তার জীবনে হারিত যে স্বপ্ন তারে ঘুড়ির মতো করে সুনীল আকাশে উড়িয়ে দিয়ে হয়তো বাস্তবে রূপান্তরিত করা যাবে। আর পুরোটা বাস্তব নাই হবে, কিন্তু স্বপ্নের পিছনে ধাওয়া করতে পারবেন, ছুটে যেতে পারবেন, এটাও আপনার নাগরিক অধিকার। সেদিনই হবে বাঙালির সত্যিকার জয়, সত্যিকার সার্থকতা। আর ওই জয়কে সামনে রেখে সবার সামনে সজীবের একটা ছোট অনুরোধ ছিল, আমার একটা প্রিয় গান, তার দুটা লাইন গিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা এই গানটা অনেকে জানেন, অনেকে হয়তো বা শুনেছেন। একটু আগে এখানে আলাপ হয়েছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব পদের জয়, আমাদের আলোর পত্রিকা, তিনি একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবেন। এই গান তার নাম আছে। এই গান মার্টিন লুথার কিং সমস্ত বিশ্বের কালো মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকারের কথা বলার সময় তাদের সাহস দেওয়ার জন্য বারবার গেয়েছিলেন। আজ আপনার আমার দেশে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কারো সবাই কোনো ভেদাভেদ নাই সত্য, কিন্তু এখনো বাস্তবতা ধনশালী অত্যাচারে মাঝে মাঝে এই দেশের দরিদ্র হয় নিষ্পেষিত। এখনো বাস্তবতা আদালতে গেলে 757 চাপ্পল ছিঁড়া বিনা খান খান হয়ে যায়, আদালতে বিচার পাওয়া যায় না বছর পর্যন্ত। এখনো বাস্তবতা থানায় গেলে পকেটে পয়সা না থাকলে সেবা পাওয়া যায় না। এখনো বাস্তবতা কিছু কিছু রক্তচক্ষুওয়ালা মানুষ পরের জায়গা দখল করতে চায়। সেই জায়গায় থেকে বলতে চাই, প্রতিটা অপশক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পরাস্ত হবে, পরাজিত হবে। এবং আমরা গাইব, আমরা গাইব, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। ও বুকের গভীরে আমরা জানি আমরা করব জয়। সাকিব আল হাসান আমাদের জন্য জয় আনে, নৌকা আমাদের জন্য জয় আনে, আশিকুর রহমান এমপি সাহেব জয় আনে, জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য জয় নিয়ে আসবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। একদিন ও বুকের গভীরে আমরা জানি আমরা করব জয় একদিন। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাশেদ রহমান সাহেবকে। সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমি আজকের অনুষ্ঠানে